আমার বাসার কাজের মেয়েটার নাম সুখী, ওর বয়স মাত্র 13 বছর। ওই দিন ওর প্রচন্ড পরিমাণে পেট ব্যথা করার কারণে আমি ওকে ডক্টরের কাছে নিয়ে যাই। ডাক্তার সুখীকে চেক আপ করার পর জানালো যে সুখী নাকি মা হতে চলেছে। কথাটা শোনা মাত্রই আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ এটা কিভাবে সম্ভব? সুখী একজন অবিবাহিত মেয়ে, আর এই বাসাতে আমি আর আমার স্বামী অরণ্য ছাড়া আর কেউই থাকে না। তাহলে সুখীর এরকম অবস্থা কেন হবে? আমার স্বামী অরণ্য, সে তো সুখীকে একদম নিজের মেয়ের মতো সারাক্ষণ মা মা বলে ডাকে। আমাদের বিয়ের অনেকদিন পার হওয়ার পরেও আমাদের ঘরে কোনো সন্তান আসেনি, তাই আমরা দুজনে মিলে সুখীকে নিজের সন্তানের মতোই ভালোবাসি। সুখীকে আসলে আমরা আমাদের বাসার কাজের মেয়ে হিসাবে আনিনি। সারাদিন আমি বাসাতে একা থাকি, তাই অরণ্য সুখীকে আমার কাছে এনে দিয়েছিল, যাতে করে আমার যেন কোনোদিন একা না লাগে। কিন্তু সুখীর এই অবস্থা কে করলো? এপিটোপিট চিন্তা ভাবনা করেও কোনো কিচ্ছু খুঁজে পাচ্ছিলাম না, তাই বিস্মিত নয়নে ডক্টরকে জিজ্ঞাসা করলাম, আপনার হয়তোবা কোথাও ভুল হচ্ছে। এত ছোট একটা বাচ্চা, ও প্রেগনেন্ট হবে কিভাবে? আর তাছাড়া সুখীর তো এখনো বিয়েই হয়নি। ডক্টর তখন আমাকে সুখীর রিপোর্ট গুলো দেখিয়ে কনফার্ম করে জানালো যে সুখী প্রেগনেন্ট, তাও আবার 2 মাস রানিং চলছে। আর আমার চোখের সামনে থাকা সুখীর রিপোর্ট গুলো দেখেও স্পষ্ট বোঝা যাচ্ছে যে সুখী প্রেগনেন্ট, তাই আর বিশ্বাস না করেও পারলাম না। তাহলে কি আমার স্বামী অরণ্য এই সমস্ত কিছু করেছে? না, আমি এই সমস্ত কি ভাবছি? আমাদের বাচ্চা হয় না ঠিকই, কিন্তু আমার স্বামী এই নিয়ে আমাকে কোনোদিনও আঘাত দিয়ে কথা বলেনি, বরং কেউ কিছু বললে উল্টে আমাকে সান্ত্বনা দিয়েছে। তাহলে সুখীর সাথে এরকম একটা কাজ কে করলো? ডক্টরের চেম্বার থেকে বাসায় এসে সুখীকে জিজ্ঞাসা করলাম, মা, তোমার সাথে কি কোনো ছেলে নোংরা কাজ করেছে? তোমাকে কি কোনো ছেলে টাচ করেছিল? সুখী আমার কথাগুলো শুনে শুধু অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সে যেন আমার কথার কোনো মানেই বুঝতে পারছে না। সে যেন কোনো কথা না বুঝেই আমাকে প্রশ্ন করলো, কি হবে মামুনি? আমার তো কিছুই হয়নি। আর তুমি কিসেরই বা নোংরা কাজের কথা বলছো? কি হয়েছে মামুনি আমার? এরপরে আমি সুখীকে কি উত্তর দেব কোনো কিছুই ভেবে পাচ্ছি না। তার কিছুক্ষণ পর দেখলাম সুখী কেমন জানি ভয়ে লাল হয়ে গিয়েছে। সে আমার কাছ থেকে কোনো কিছু একটা লুকাচ্ছে, আর আমাকে কোনো কিছুই বলতে চাচ্ছে না। আমি তাকে আবারও জিজ্ঞাসা করলাম, সত্যি করে বলো, কেউ কি তোমার সাথে কোনো নোংরা খেলায় মেতেছিল? একই কথা বারবার জিজ্ঞেস করায় দেখলাম সুখী কেমন জানি ভয় পাচ্ছে। সে বারবার মাথা নাড়াচ্ছে। এই একই কথা ভাবতে ভাবতে আমার সারাটা দিন কেটে গেল। সারাদিন আমার কোনো কাজ করতে ইচ্ছা করলো না। সন্ধ্যায় অরণ্য বাসায় ফিরে দেখে আমি একদম বিবর্ষ অবস্থায় বসে আছি। অরণ্য আমাকে এভাবে বসে থাকা দেখে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তোমার কি হয়েছে? এভাবে বসে আছো যে? আমি তখন নিজেকে কিছুটা সামলে নিয়ে ভাবতে লাগলাম, কথাটা কি অরণ্যকে বলবো নাকি তার কাছ থেকে লুকিয়ে যাব। এরপরে মনে মনে ভাবলাম, এখনই ওকে কিছু বলবো না। অরণ্য যদি এই কাজে জড়িত থাকে তাহলে ওকে আমি হাতে নাতে ধরবো। তাই আমি ভেবেচিন্তে অরণ্যকে উত্তর দিলাম, এমনি বসে আছি। সুখীর সারাটা দিন ভালো লাগতেছিল না, তার পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা ছিল, তাই ওকে আজকে ডক্টরের কাছে নিয়ে গিয়েছিলাম। সুখীর পেট ব্যথার কথা শুনে অরণ্য যেন বেশ অস্থির হয়ে গেল। অরণ্য তখন অস্থির হয়ে আমাকে জিজ্ঞাসা করলো, কি হয়েছে সুখীর? ডক্টর কি বললো? এখন কেমন আছে? তার এরকম ব্যবহার দেখে আমার কেমন জানি একটা খটকা লাগলো। এত অস্থির হওয়ার মতো কিছু হয়নি তো। আমার জবাব শুনে অরণ্য কেমন জানি চুপসে গেল। এরপরে অরণ্য মুখখানা মলিন করে আমাকে উত্তর দিল, অধরা, তুমি তো জানোই সুখীকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসি, তাই ওর জন্য একটু চিন্তা হচ্ছিল আর কি। কিন্তু আমার কথাতে তুমি এমন উত্তর দিলে কেন? তুমিও তো সুখীকে নিজের মেয়ের মতো ভালোবাসো, তাই না? আমার নাম অধরা, আর এই যে আমার স্বামী অরণ্য, আমি ওনারই স্ত্রী। বিগত 7টা বছর আমরা দুজনে প্রেম করার পর তারপরে বিয়ে করেছি, কিন্তু আমাদের বিয়ের পরে অনেকগুলো বছর কেটে যায়, আমাদের কোনো বাচ্চা না হয়। একদিন অরণ্য সুখীকে আমার কাছে এনে দিয়ে বলে যে এই বাচ্চাটাকে আমি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছি। ওকে নাকি সে রাস্তায় কুড়িয়ে পেয়েছে। সুখীকে দেখার পর আমারও বেশি তার প্রতি মায়া লাগলো। এরপর থেকে সুখীকে আমার নিজের কাছে রেখে দিলাম। ডাইনিং টেবিলে অরণ্য আর সুখী খাবার খাচ্ছে। তারপরে খেয়াল করে দেখলাম যে অরণ্য সুখীকে খাবার খাইয়ে দিচ্ছে। কেন জানি না অরণ্য সুখীকে এর আগেও অনেকবার খাবার খাইয়ে দিত, কিন্তু আজকে খুবই খটকা লাগতো তাদের দেখে। আজকে আমার ভীষণ খারাপ লাগছে, একদমই মেনে নিতে পারছি না। তারপরেও নিজেকে সামলে নিলাম। হয়তোবা আমার ধারণা ভুলও হতে পারে। রাত্রিবেলা খাওয়া দাওয়া শেষ করে আমি আর অরণ্য ঘুমিয়ে পড়লাম। হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভাঙলো। আমি ঘুম থেকে উঠে খেয়াল করলাম অরণ্য আমার পাশে নেই। আমি তখন বিস্মৃত হয়ে উঠে অরণ্যকে খুঁজতে লাগলাম। ভেবেছিলাম সে ওয়াশরুমে গিয়েছে, কিন্তু ওয়াশরুমেও সে ছিল না। এরপরে আমি সুখীর রুমের দিকে এগিয়ে গেলাম। তারপরে খেয়াল করলাম সুখীর রুম থেকে কেমন জানি একটা অদ্ভুত শব্দ ভেসে আসছে। ভয়ে ভয়ে আমি সুখীর রুমের দিকে এগোতে লাগলাম। যতটা আমি সুখীর রুমের দিকে এগিয়ে যাই ততই আমার বুকের কম্পন যেন বেড়ে যায়। মনে হচ্ছে এখনই হয়তো আমার মৃত্যু ঘটবে। তারপরে খেয়াল করলাম সুখীর রুম থেকে চেঁচামেচির শব্দ শোনা যায়। সুখী মনে হচ্ছে যে ব্যথায় হালকা চেঁচাচ্ছে, আর কেউ একজন সুখীর মুখটা চেপে ধরে রেখেছে। তাহলে কি অরণ্য সুখীর সাথে এরকম করছে না তো? কথাটা ভাবতে আমার বুকের ভেতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছিল। গায়ের লোম দাঁড়িয়ে গেল, বুকের হার্টবিট ক্রমশই বাড়তে লাগলো। আমার শরীরটা তখন ভয়ে কাঁপতে লাগলো, কিন্তু কাঁপা কাঁপা হাতে তখন ঘরের দরজাটা খুললাম, কিন্তু ঘরের ভিতরে তেমন কেউই নেই। এই ঘরের
ঘরের মধ্যে যে এতক্ষণ যাবত ধরে কেউ একজন ছিল সেটার উপস্থিতি আমি ঘরের মধ্যে প্রবেশ করেই টের পেয়েছিলাম। এখনো মনে হচ্ছে যে ঘরের মধ্যে হয়তো বা কেউ একজন আছে। আশপাশ খেয়াল করলাম কিন্তু কেউই নেই। এরপরে ওয়াশরুম যখন চেক করলাম তখন মনে হলো যে ঘরের দরজা দিয়ে কেউ একজন বের হয়ে গেল। তখন আমি তাড়াহুড়ো করে দরজার কাছে আসলাম, আশেপাশে খেয়াল করলাম কিন্তু কেউই নেই। তাহলে কি আমার ধারণাটা একদমই ভুল? এরপরে চিন্তা করতে লাগলাম আমার ধারণাটা কি সত্যি এত বড় ভুল প্রমাণিত হলো? না, আমার ধারণা ভুল হতে পারে না। এরপরে বিছানার দিকে খেয়াল করলাম সুখী বিবর্ষ অবস্থায় খাটের উপর শুয়ে আছে, তার শরীরে এক সুতা পরিমাণে কাপড়ও নেই। এরপরে মেয়েটার শরীরটার দিকে তাকিয়ে অঝরে আমি কান্না করতে লাগলাম, কারণ এই শরীরটা সারাদিন কাপড়ে ঢাকা থাকে। এই শরীরটা কাপড় দিয়ে ঢাকা থাকে বলে আমি লক্ষ্য করিনি। সুখীর সারা শরীরে খামচির দাগ, কোনো খামচির দাগ আগে দেওয়া হয়েছে সেগুলো শুকিয়ে গেছে, আবার কোনো খামচির দাগ নতুন করা হয়েছে সেগুলো দিয়ে রক্ত পড়ছে। সুখীকে এই অবস্থায় দেখার পর নিজের অজান্তেই কলিজাটা যেন ফেটে যাচ্ছে। আমি তাড়াতাড়ি গিয়ে সুখীকে কাপড় পরালাম, দেখলাম মেয়েটা একদম নিস্তেজ হয়ে শুয়ে আছে। সুখীর এরকম অবস্থা কে করলো? আমি যখন সুখীকে কাপড় জড়িয়ে তার মাথায় হাত দিয়ে আদর করলাম তখন সুখী আমার হাতে একটা কামড় বসিয়ে দিয়ে বলল, আমাকে ছেড়ে দাও, আমার ভীষণ কষ্ট হচ্ছে। সুখীর দাঁতের কামড়গুলো আমার হাতের উপর বিঁধে গেল, আমি বেশ জোরেই ব্যথা পেলাম। তারপর আমি সেই রুম থেকে বের হয়ে আসলাম। হয়তো সুখী ভেবেছে যে আমি সেই নরপশুটা, এই জন্যই আমাকে এভাবে কামড় দিয়ে সে আঘাত করার চেষ্টা করেছে। কিন্তু এতক্ষণ ধরে রুমের মধ্যে কে ছিল? তাহলে কি এই রুমেই অরণ্য এসেছিল? কথাটা ভাবতে ভাবতে যেন আমার মাথাটা ঘুরে গেল। আমি সঙ্গে সঙ্গে মেঝেতে লুটিয়ে পড়লাম। পরে কি হয়েছে আমার সাথে সেটা আমি জানি না, তবে আমার কাছে মনে হচ্ছিল যে আমি একটা পোড়া বাড়িতে আছি। বাড়িটা দেখতে বেশ পুরনো যুগের হলেও তার কারুকাজ ছিল একদম মনোমুগ্ধকর। আমি তখন বেশ মুগ্ধতা নিয়ে বাড়িটার চারিদিকে দেখতে লাগলাম। এরপরে সেই বাড়ির একটা ঘরের মধ্যে প্রবেশ করার পর খুব সুন্দর একটা মোমের পুতুল দেখতে পেলাম। সেই মোমের পুতুলটা দেখতে যেন জ্যান্ত মানুষের মতো লাগছে। তখন আমি মোমের পুতুলটা হাতে তুলে নিলাম, সাথে সাথে আমার মনে হলো যে আমার দমটা যেন আটকে যাচ্ছে, আমার শরীরের সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়া সব বন্ধ হয়ে যাচ্ছে। আমি তখন ধপাস করে উঠে বসলাম। তারপরে খেয়াল করে দেখলাম যে আমি বিছানার উপর শুয়ে আছি, পাশে আমার স্বামী অরণ্যও শুয়ে আছে। কিন্তু আমার তখনও স্পষ্ট ভাবে মনে আছে যে আমি কিছুক্ষণ আগেই সুখীর রুমে ছিলাম। আমি তো সুখীর পাশেই শুয়েছিলাম, তাহলে আমি রুমে আসলাম কিভাবে? এই সমস্ত কথা ভাবতে ভাবতে আমার খুবই ভয় লাগতেছিল। তখন দেখলাম যে আমার স্বামীও ধপাস করে উঠে বসলো। এরপরে আমাকে ধরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে, তুমি এরকম করে বিছানা থেকে উঠছো কেন? আমার স্বামী অরণ্যর কথাটা শোনা মাত্রই আমি যেন আকাশ থেকে পড়লাম। তাহলে কি আমি এতক্ষণ যাবত ধরে স্বপ্ন দেখতেছিলাম? হতে পারে, হয়তোবা বেশি দুশ্চিন্তা নিয়ে থাকার কারণে এরকমটাই দেখেছি। তখন আমার স্বামী অরণ্যকে বললাম যে না, তেমন কিচ্ছু হয়নি, একটি বাজে স্বপ্ন দেখেছি। এরপরে অরণ্য যখন আমার হাতটা তার কাছে নিতে লাগলো তখন আমি কেমন যেন একটা ব্যথা অনুভব করলাম। তারপরে হাতের দিকে তাকিয়ে দেখি যে কামড়ের দাগ। তার মানে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটা একদমই সত্য ছিল, কারণ সুখেই তো তখন আমাকে কামড় দিয়েছে। তাহলে আমি এখন এখানে আসলাম কিভাবে? তখন অরণ্যর দিকে তাকিয়ে দেখলাম ওর মধ্যেও কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। হতে পারে অরণ্য আমার কাছে কিছু একটা লুকাচ্ছে।